একবার খবরের কাগজের পাতা উল্টাতে গিয়ে ওনার চোখে পড়লো একটা অ্যাডভার্টাইজমেন্ট। বড় বড় অক্ষরে ছাপা রয়েছে, আপনার বাড়ি হোক আপনার পরিচয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শটান তার ফোন থেকে ওই সিমেন্ট কোম্পানির হাই অফিসিয়ালকে ফোন করে বসেন আর জানতে চান, আমার নিজের কোনো বাড়ি নেই, আমার মতন এরকম অনেক মানুষের আজও নিজের কোনো বাড়ি নেই, তাহলে কি আমাদের কোনো পরিচয় নেই? এগিয়ে চলা এই সমাজে আপনি মানুষের জন্য কতটুকু করতে পারছেন, সেটাই কি আপনার যথেষ্ট পরিচয় নয়? সেদিন লজ্জিত হয়েছিলেন ওই সিমেন্ট কোম্পানির হাই অফিসিয়াল ব্যক্তিটি। পাম এভিনিউয়ের একটি 1.5 কামরার ফ্ল্যাট, বড়জোর ওই মাত্র 10 ফুট বাই 10.5 ফুট হবে। কিছু সাধারণ আসবাবপত্র, কিছু বই, আর তার মাঝে ততোধিক সাধারণ ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক এক নিপাট ভদ্রলোক। অসাধারণ ব্যক্তিত্বের এই মানুষটিকে হাতে রাখতে হয়নি কোনোদিন কোনো দামি ফোন, পরতে হয়নি কোনো ব্র্যান্ডেড পোশাক। সাদা ধুতি পাঞ্জাবিতেই তিনি উজ্জ্বল হয়ে রাজত্ব করে গিয়েছেন সমগ্র রাজ্যবাসীর মনে। বাড়ি গাড়ি সম্পদ করার জন্য তিনি যে কখনোই রাজনীতি করতে আসেননি, তা তার চরম রাজনৈতিক বিরোধীরাও স্বীকার করেন। বিমান বসু একটি ইন্টারভিউতে গিয়ে বলেছিলেন, পাম এভিনিউয়ের ওই স্যাঁতস্যাঁতে ঘরটি ওনার স্বাস্থ্যের পক্ষে সঠিক ছিল না। সেই কবে থেকে জ্যোতি বসুও বলেছিলেন ঠিকানাটা বদলাতে, তিনি শোনেননি তার কথাও। গৌতম দেব থেকে বিমান বসু, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কারোর আবেদনে ওই ঠিকানা উনি বদলাননি জীবনের শেষ দিন অবধি। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার ঠাকুরদা কৃষ্ণচন্দ্র স্মৃতি তীর্থ ছিলেন সংস্কৃতে একজন পণ্ডিত মানুষ। তিনি লিখেছিলেন পুরোহিত দর্পণ, যা এখনো পশ্চিমবঙ্গের পুরোহিতদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেও ছোট্ট বুদ্ধ হয়ে উঠেছিলেন আপাদমস্তক একজন নাস্তিক মানুষ। তবে কাকা সুকান্ত ভট্টাচার্যের লেখা তাকে বেশ অনেকটাই আকর্ষণ করত। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স করার সময় তার প্রথম রাজনীতিতে হাতেখড়ি হয়। পড়াশোনা শেষ করে দমদমের একটি স্কুলে শিক্ষকতাও করেছিলেন কয়েকদিনের জন্য। একদিন প্রমোদ দাশগুপ্ত তাকে ডেকে পাঠালেন, বললেন, চাকরিটা যে ছাড়তে হবে, হতে হবে পার্টির সর্বক্ষণের কর্মী। ব্যাস, জীবনের মোড়টা হয়তো সেদিন থেকেই ঘুরে যাওয়া শুরু হয়ে গেল। খাদ্য আন্দোলনের রাস্তায় মুখ গুজে পড়ে থাকা থেকে ভিয়েতনামের পক্ষে স্লোগান দেওয়া, সে এক অসম লড়াই। 1977 সালে কাশীপুর থেকে প্রথমবারের জন্য এমএলএ হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দায়িত্ব পেলেন মিনিস্ট্রি অব ইনফরমেশন এবং পাবলিক রিলেশনের মতন দপ্তরে। 1982 সালে সেই কাশীপুর থেকে সেবার সামান্য মার্জিনের জন্য হেরে গেলেন। তবে ঠিক তার 5 বছর পরে 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর পরে আর তাকে ঘুরে সেভাবে তাকাতে হয়নি। টানা 2011 সাল পর্যন্ত বিধানসভা আলো করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1987 সাল থেকে কালচার মিনিস্ট্রি, আরবান ডেভেলপমেন্টের মতন দপ্তর ওনাকে সামলাতে হয়েছিল। জ্যোতি বসুর শারীরিক অসুস্থতার কারণে 1993 সালে দায়িত্ব পেলেন প্রথমবার পুলিশ মন্ত্রী হওয়ার। 1999 সালে হলেন ডেপুটি চিফ মিনিস্টার এবং 2001 সালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর শারীরিক অসুস্থতার পরে রাজ্যে গুঞ্জন ওঠে পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে। এক সংবাদ মাধ্যম যখন বুদ্ধদেব বাবুকেই প্রশ্ন করে বসলেন তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে, বুদ্ধদেব বাবু তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় উত্তর দিলেন, কে আমি? ওই চেয়ারে কোনো সম্ভাবনাই নেই। সেই সঙ্গে ইঙ্গিতে আকারে তিনি বুঝিয়ে দিলেন
জ্যোতি বসুর জায়গায় সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বর্তমানে যখন চেয়ার দখলের লড়াইয়ে পশ্চিমবঙ্গবাসী মহামান্য পিসি ভাইপোর ঠান্ডা লড়াই দেখছে, পরিবারের মধ্যেই গড়ে উঠেছে ক্ষমতা দখলের লড়াই, তখন বুদ্ধদেব ভট্টাচার্য একজন ব্যতিক্রমী উদাহরণ। না ছিল তার চেয়ারের লোভ, না ছিল পদের অহংকার। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবার সরকারি কাজে তিনি গেলেন দার্জিলিং। ছিলেন একটি সরকারি আবাসনে। সেখানে জল গরম করার গিজার মেশিনটি ঠিক মতন কাজ করছিল না বলে একটি লোককে ডাকা হয়। একটি মিস্ত্রি যাকে ডাকা হয়েছিল ঠিক করার জন্য, সেই মিস্ত্রি গিজারটি ঠিক করার পর স্বয়ং বুদ্ধদেব বাবুকেই বলেছিলেন সাহেবকে বলে দেবেন তিনি যেন গিজারটা ঠিক মতন চেক করে নেন। বুদ্ধদেব বাবু মাথা নেড়ে বলেছিলেন, আচ্ছা, বলে দেব। দল এবং প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেও তিনি এতটাই সাধারণ জীবন যাপন করতেন যে অনেক সময় মানুষ তাকে সঠিকভাবে চিনতেও পারত না। এখন যখন একটা কাউন্সিলর কয়েক কোটি টাকার অ্যাস্টন মার্টিন নিয়ে গোটা শহর দাপিয়ে বেড়ান, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার শেষ দিন পর্যন্ত কাটিয়ে দিলেন ওই একটা সাদা অ্যাম্বাসেডারে, WB060002। যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন বাড়িতে শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্রটাও তিনি বসাতে দেননি। তবে অসুস্থ হবার পরে ওনার মতের বিরুদ্ধে গিয়েই একটি এসি লাগানো হয়েছিল তার ঘরে। 2011 সালের নির্বাচনে হারার পরেও তার বুলেট প্রুফ গাড়িটি তাকে প্রায় তার বাড়িতে নিতে আসত, কিন্তু উনি স্বচ্ছন্দ বোধ করতেন তার পার্টির দেওয়া গাড়িটি। একদিন সংশ্লিষ্ট পুলিশের অফিসারকে ডেকে বললেন, সরকারি গাড়ি তো আমি ছেড়ে দিয়েছি, বলেও দিয়েছি আর গাড়ি না পাঠাতে, কিন্তু তাও আপনারা রোজ কেন আসেন? পুলিশ অফিসার তাকে উত্তর দেন, স্যার, এটা আমাদের ডিউটি, সরকারি নির্দেশ মেনেই এই কাজ করছি। আপনি গাড়িতে না উঠলেও আপনার পেছন পেছন আমাদেরকে যেতেই হবে। রাষ্ট্রীয় সম্মান কোনো দিন তাকে আকৃষ্ট করেনি। ফিরিয়ে দিয়েছিলেন কেন্দ্র থেকে দেওয়া সরকারের পদ্মভূষণ সম্মান পর্যন্ত। মৃত্যুর শেষ দিনেও তার পরিবার ফিরিয়ে দিলেন রাজ্য সরকারের গান স্যালুটের আবেদন। রবীন্দ্রদেব বুদ্ধবাবুর এই অনাড়ম্বর জীবনযাপনের উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন, বুদ্ধ তার বিয়েতে গিয়ে দেখি কোনো নহবত বসেনি, বাজেনি কোনো সানাই, ছিল না বিয়ের কোনো ভোজ, নতুন ধুতি পাঞ্জাবিটাও বুদ্ধ তা নিজের জন্য কেনেননি। 60-এর দশকে বুদ্ধবাবুর মিটিং মিছিলের সঙ্গী ছিলেন শ্যামল চক্রবর্তী। দূরপাল্লার কোনো মিটিং মিছিলে গেলে যেতে হতো ট্রেনের জেনারেল কামরাতে। ট্রেন রিজার্ভেশনের অর্থ তখন পার্টির পক্ষে দেওয়া খুব একটা সম্ভব ছিল না। কিছু বছর পরে পার্টি বড় হয়, অর্থ আসতে শুরু করে। আর্থিকভাবে সচ্ছল যখন হয় তখন সিপিআইএম বুদ্ধদেব বাবু শ্যামল বাবুকে ডেকে বলেছিলেন, এখন পার্টি বড় হয়েছে, অর্থ হয়েছে, আমরা ট্রেনের এসি কামরায় যেতে পারছি, থাকছি ভালো হোটেলে, শীততাপ নিয়ন্ত্রিত রুমে। এই অভ্যাসটা কিন্তু ভালো নয়। বর্তমান দিনে যখন একটা মন্ত্রী তার কুকুরের জন্য আস্ত একটা ফ্ল্যাট কিনে ফেলেছেন, তখন ব্যতিক্রম এই সাদা পাঞ্জাবি আর ধুতি পরা ব্যক্তিটি আর তার পরিবার। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী মীরা ভট্টাচার্য রাজারহাটের নিউ টাউনে একটি সরকারি যৌথ আবাসনে ফ্ল্যাট কেনার জন্য যে লটারির ব্যবস্থা হয়েছিল সেখানে তিনিও আবেদন করেছিলেন। মীরা ভট্টাচার্য আবেদন করেন তার সঞ্চয়ের 1 লক্ষ টাকা জমা দিয়ে। মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাম সেই লিস্টে কিন্তু ওঠেনি। লটারির লিস্টে মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাম উঠছে না, এটা ভাবলে এখন হয়তো আমাদের অনেকখানি অবাক লাগবে, কিন্তু তখন হয়তো এটাই ছিল স্বাভাবিক। তৎকালীন আবাসন মন্ত্রী ছিলেন গৌতম দেব। তিনি এই বিষয়ে খুব একটা কিছু জানতে পারেননি, জানতে দেননি মীরা ভট্টাচার্য নিজে। পরে এই ঘটনার ব্যাপারে তিনি যখন জানতে পারলেন, আফসোস করে বলেন,
আমি আবাসনের মন্ত্রী, আর আমি জানি না বৌদি ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন। এত মানুষ ফ্ল্যাট পাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর স্ত্রীকে একটা ফ্ল্যাট করে দিতে পারলাম না। তারপরে আবাসন মন্ত্রী গৌতম দেব বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেন। ওপাশ থেকে বুদ্ধদেব বাবুও বলে ওঠেন, গৌতম, তুমি তো আমাকে চেনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, লটারিতে নাম ওঠেনি, ব্যাস মিটে গেছে। অন্য কোনো ফ্ল্যাটের প্রশ্নই আসে না। মীরা ভট্টাচার্য চাইলেই কিন্তু গৌতম বাবুকে বলে একটা ফ্ল্যাটের ব্যবস্থা ঠিক করে নিতেই পারতেন, কিন্তু তিনি করেননি। সন্তান সুচেতন ভট্টাচার্য সেবার কলেজ অ্যাডমিশনের জন্য অন্য বাকি স্টুডেন্টদের মতন পাক্কা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অ্যাডমিশনের ফর্ম তুলেছিলেন। উনি চাইলেই বাবা মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে একটু সুবিধা নিতেই পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান। বুদ্ধদেব বাবু ভালো লাগার মধ্যে ছিল বই পড়া আর লেখালেখি করা, সাহিত্য চর্চা আর বিশেষ করে ক্রিকেট খেলা। সেই ছাত্র জীবন থেকেই তার ক্রিকেট খেলার শুরু। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলির সাথে অনেকটা সময় কাটাতেন, ক্রিকেটের নানান ধরনের আলোচনা নিয়ে ব্যস্ত থাকতেন। বিভিন্ন সময় এই সৌরভ গাঙ্গুলিকে এই মানুষটির আশেপাশেই থাকতে দেখা গিয়েছে। রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের ছিল অগাধ ভালোবাসা। বুদ্ধদেব ভট্টাচার্য তার ছাত্র জীবনেই সাহিত্য চর্চার সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক বইও লিখেছিলেন, যেমন হারিয়ে যাওয়া হীরা, চেনা ফুলের গন্ধ, ফিরে দেখা, আরো অনেক অনেক। তার নাটক ও চলচ্চিত্রের প্রতি যে কোনো 8 থেকে 10টি সাধারণ শিক্ষিত মনস্ক বাঙালির মতোই ছিল শরীর। যতদিন সুস্থ ছিল তা কলকাতা শহরে ভালো নাটক, ভালো সিনেমা বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণত না দেখে থাকতেই পারতেন না। সিনেমা প্রেমের জ্বলন্ত উদাহরণের একটি, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ওই সিনেমা তৈরির জন্য পুরো অর্থটা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। টাকা দেওয়ার আগে নিয়মিত তথ্যমন্ত্রীর টেবিলে রাখা হতো সিনেমার স্ক্রিপ্ট। সেদিন নিজের সময় দিয়েও বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে সময় মতন পৌঁছতে পারলেন না সত্যজিৎ রায়। তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বসে আছেন তার নিজের কেবিনে, অপেক্ষার পর অপেক্ষা করছেন। পরে আবার সময় চেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে স্ক্রিপ্ট নিয়ে পৌঁছলেন সত্যজিৎ রায়। আগের দিন তার মতন একজন মন্ত্রীকে বসিয়ে অপেক্ষা করানোর জন্য রাগের কোনো ছিটে ফোঁটাও দেখাননি তিনি। 2 থেকে 3 পাতা উল্টে পাল্টে স্ক্রিপ্টটা পড়ার পরে উনি বললেন, আপনি সিনেমা তৈরি করুন, রাজ্য সরকার আর্থিকভাবে সব রকম সাহায্য আপনাকে করবে। হীরক রাজার মতন একটি ছবি যা সরকার বা শাসককে শোষকের আসনে বসিয়েছিল। শাসকের ছবি মানুষের কাছে খারাপভাবে প্রজেক্ট করা হতে পারে, তা জেনেও রাজি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একবার সত্যজিৎ রায় ভীষণভাবে অসুস্থ, সিঁড়ি ভেঙে উঠতেই পারেন না। এমন কথা শোনার পরেই বুদ্ধদেব বাবু পিডব্লিউডির সাহায্যে ওনার বাড়িতে ব্যবস্থা করলেন লিফটের। কারণ লিফট তৈরি করা যে 5 লক্ষ টাকা খরচ হয় তা মানিকবাবুর কাছে ছিল না। প্রচারের আলোতে না থেকেই পুরো কাজটা সম্পন্ন করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু তার সময় উদ্যোগ নিয়েছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যেখানে এখন সভা আলো করে বসে থাকেন সোহম, নুসরাত, মমতা বন্দ্যোপাধ্যায়রা। তৈরি করেছিলেন শিশির মঞ্চ, বাংলা একাডেমি, নাট্য একাডেমি, ভাষা একাডেমির মতন আরো অনেক কিছু। চেতলায় অহেন্দ্র মঞ্চ, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চ, লেকে রবীন্দ্র ওয়াকাকুরা ভবন, দার্জিলিংয়ে ভানুভক্ত ভবন, বাংলা সিনেমার শতবর্ষে টালিগঞ্জে তৈরি করা হলো। শতবর্ষ ভবন তারই আমলে এই কলকাতা শহরের ওপরে তৈরি হলো রূপকলা কেন্দ্র। সাহিত্য সংস্কৃতি যাতে শুধু শহরে উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাই তিনি প্রত্যেকটি জেলায় একটি করে তৈরি করলেন রবীন্দ্র ভবন। এখনকার চুরির দায়ে জেলখাটা আসামিরা যখন বলেন বামেরা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কখনো সম্মানই দেয়নি,
তখন বুদ্ধদেব ভট্টাচার্যের এই অবদানগুলো ওদের গালে কষিয়ে চর মারার মতন যথেষ্ট দৃষ্টান্ত। কোনোদিন তার সৃষ্টিমূলক কাজের জন্য নিজের ছবির পোস্টার মারতে হয়নি রাজ্যের জায়গায় জায়গায়। তথ্যমন্ত্রী, তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার একান্ত সচিব প্রদীপ্ত সেনকে ঘরে ডেকে তিনি বলেছিলেন, সরকারি টাকায় বিজ্ঞাপন ছাপা হবে, কিন্তু সেখানে আমার ছবি যেন না থাকে, এটা সবাইকে বলে দেবেন। সরকারি বিজ্ঞাপনে শুধু সরকারি কাজের ফিরিস্তি থাকবে, আমার ছবি নয়। এখন যখন বইমেলায় মুখ্যমন্ত্রীর হাজার হাজার পোস্টার দেখে আমাদের রক্ত গরম হয়, তখন বইমেলার ফিতেটা অবধি কাটতে যেতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। 1997 সাল কলকাতায় শুরু হলো আন্তর্জাতিক বইমেলা। বইমেলার থিম ছিল সেবার ফ্রান্স। উদ্বোধন করতে এলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক জ্যাক দেরিদা। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ বইমেলার ষষ্ঠ দিনে একটি খাবারের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে অসাবধানতার কারণে। আগুন লেগে ছারখার হয়ে গেল হাজার হাজার বই। দমকল আসার আগেই মেলার 2/3 পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছে ততক্ষণে। চারিদিকে সেই হাহাকার, আধারের মাঝে যেন আলো হয়ে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন করে স্টল সাজানোর নির্দেশ দিলেন তিনি। নিলেন না কোনো স্টলের থেকে ভাড়া পর্যন্ত। কিন্তু মানুষ এসব ভুলে গেছে। ইতিহাস মানুষকে ঠিকই মনে করিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা কখনো দেখতে পেতাম না সল্টলেক সেক্টর 5-এর মতন ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আমরা পেতাম না দুর্গাপুর, পেতাম না কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। অবশেষে হয়তো সিঙ্গুরও হতে পারত আধুনিক শিল্পের কেন্দ্রস্থল। কিন্তু আমরা বর্তমানে কি দেখছি তা কিন্তু আপনারাও ভালো করে জানেন। আজ মানুষটাও নেই, হয়তো এই ভিডিওটাও কিছু মানুষের ভালো লাগবে, আবার অনেকের মনে রাগের উদ্রেক করবে, অনেক ট্রোলও পাবো, এমনটাও হতে পারে। কিন্তু সকলকে অনুরোধ, আপনাদের নিজস্ব দৃষ্টিকোণ দিয়ে ফলাফল বিচার করবেন, ইতিহাস পড়বেন। কখনো বিকৃত ইতিহাস জেনে নিজেকে শিক্ষিত প্রমাণ করার চেষ্টা করবেন না। আজ আমাদের মধ্যে নেই এই বুদ্ধদেব বাবু, কিন্তু তার দর্শন, তার সাহিত্য আমাদের মননে ঢুকিয়ে দিয়ে গেছেন। আজও আমরা বিক্রি হইনি, ভবিষ্যতেও হব না। তাহলে আজ এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আরো মতামত থাকলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি ভিডিওতে। খুব শীঘ্রই আবার আসবো। নমস্কার।